আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুদূর সিন্ধু নদের অববাহিকা থেকে মেঘনাপাড়ের নারায়ণগঞ্জ পর্যন্ত শের শাহের বিখ্যাত যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ইতিহাসের স্মৃতিমাখা সেই পথ ধরেই যাচ্ছি এখন পূর্ব বাংলার মধ্যযুগীয় রাজধানী জনপদ সোনারগাঁওয়ে। প্রিয় দর্শক, আমার বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে সোনারগাঁওয়ের সোনালী অতীত আর বর্ণাঢ্য বর্তমান দুটোই দেখব ঘুরে ঘুরে। রাজধানী ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জের এই সোনারগাঁওয়ে প্রাচীন ৩টি নগরের মাঝে পানাম সবচেয়ে বেশি আকর্ষণীয়। ১৫০ থেকে ২৫০ বছরের পুরনো সব বাড়ি নিয়ে পানামেরই নগর স্থাপনা। নগরপত্তনের বহু যুগ পেরিয়ে গেলেও এসব বাড়ি এখনো দাঁড়িয়ে আছে বর্ণাঢ্য অতীতের সাক্ষ্য দেবে বলে। কোনো কোনো বাড়ির পেছনে চমৎকার পুকুর। পানাম নগরের বেশিরভাগ বাড়ির দোতলা, আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। অঙ্গসজ্জা ও চিনিটিকরির কারুকাজ নিয়ে স্থাপত্যশৈলীর নান্দনিক সৌন্দর্যে প্রতিটি বাড়ি দারুণ দর্শনীয়। সৌন্দর্য, সংস্কৃতি, সম্পদ আর ভূরাজনৈতিক তাৎপর্যে একসময় পানাম নগরের অবস্থান ছিল শীর্ষে। পানাম নগরের আরেক নাম তাই ছিল হাভেলি সোনারগাঁও। সেই হাভেলির ঐশ্বর্য দেখতে ভ্রমণপিয়াসীরা এখানে আসেন নানা প্রান্ত থেকে। এখানে কি প্রথমবার আসা? না, এর আগে অনেকবার এসেছি। আজকে উদ্দেশ্য নিয়ে আসা। কি উদ্দেশ্য নিয়ে? আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো দিনে না? তো এখানে কেন বারবার আসা হয়? কি ভালো লাগে? আসলে স্পেসটা খুবই ঐতিহ্যবাহী। দ্বিতীয়ত হচ্ছে মানে মনোরম একটা পরিবেশ। মানে ঢাকার থেকে একটু সাইডে হলেও মানে খুব ভালো লাগে ঘুরতে। এজন্য আসা। পানাম নগরকে ঘিরে ব্রিটিশ আমলে সোনারগাঁয়ের বিকাশ ঘটেছিল সুতিবস্ত্রের বাণিজ্য কেন্দ্র হিসেবে। পানাম নগরের বেশিরভাগ বাড়ি গড়েছেন সে সময়ের বস্ত্র বণিকেরা। বাড়ির ভেতরেও কারুকাজের বাহার আর নির্মাণশৈলীর বৈচিত্র্য কম নয়। সুলতানি, মোঘল, গান্ধারা ও ইউরোপীয় শৈলীর সাথে স্থানীয় কারিগরদের উদ্ভাবনী ক্ষমতা মিলেমিশে এখানকার স্থাপত্য শোভা আসলেই দৃষ্টিনন্দন। ওপরে কড়িবর্গার ছাদ, চারপাশে খিলান দরজার ঘেরাটোপ। পানাম নগরের এই নাচঘর এককালে প্রতি সন্ধ্যায় সাজত নববধূর সাজে। সুদূর কলকাতা থেকেও আসত গায়ক, বাদক, নাচের শিল্পী। ঢাকাসহ নানান জায়গা থেকে আসত রাজা, জমিদার, ধনিক, বণিক, সমজদার। জমে উঠত ছন্দসুরের দারুণ জলসা।
প্রায় 5 মিটার প্রশস্ত 600 মিটার দীর্ঘ রাস্তার দুপাশে বহুতল সব বাড়ি নিয়েই পানামের নগর স্থাপনা। রাস্তার দুধারে এখন টিকে আছে মোট 52টি বাড়ি, উত্তর পাশে 31টি, দক্ষিণ পাশে 21টি। তেরো শতকের শেষ দিকে পানাম ছিল হিন্দু আমলের রাজধানী শহরের ভিত্তিভূমি। পুরনো সেই রাজধানী শহরের দক্ষিণে পরে যে মুসলিম রাজধানী শহরটি গড়ে ওঠে তারও অংশ ছিল পানাম। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এখানে উদ্ভব ঘটে হিন্দু জমিদার ও ধনাঢ্য বণিক শ্রেণীর। তাঁদেরও অভিজাত আবাসিক এলাকা ছিল পানাম। কালের করালগ্রাসে সমৃদ্ধ পানাম থেকে হারিয়ে গেছে অনেক কিছু। বয়সী ইমারতগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে সময়ের ঘুণ পোকা। ভগ্নপ্রায় কিছু বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাঁচানোর চেষ্টা করছে সংস্কার কাজের মাধ্যমে। পানাম নগর যেন নিজেকে মেলে ধরা ইতিহাসেরই গ্রন্থ, পাতায় পাতায় তার কীর্তি আর কৃতিত্বের রূপকথা। ঐতিহাসিক এই দিঘির নাম সোনাবিবির দিঘি। স্ত্রী সোনাবিবির নামে 13 একর আয়তনের বিশাল এই দিঘি খনন করিয়েছিলেন 12 ভূঁইয়া প্রধান ঈশা খাঁ। মোঘল আগ্রাসনের বিরুদ্ধে বাংলার সার্বভৌমত্ব রক্ষার সফল সংগ্রামে স্বাধীনচেতা ঈশা খাঁর অনন্য বীরত্ব গাথা আপনাকে মনে করিয়ে দেবে সোনাবিবির এই দিঘি। পানাম নগরের মোগরাপাড়া থেকে 1.5 মাইল উত্তর পশ্চিমে কিংবদন্তির সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ 614 বছর ধরে ঘুমিয়ে আছেন এখানে। শিক্ষা বিস্তার, নদী সংস্কার ও দুর্ভিক্ষ মোকাবিলার জন্য মক্কা ও মদিনাবাসীদের কাছে জাহাজ ভর্তি খাবার ও স্বর্ণমুদ্রা পাঠিয়েছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। সাহিত্যপ্রেমী সুলতানের সাথে সখ্য ছিল পারস্যের বিখ্যাত কবি হাফিজ সিরাজের। সুলতানের নিক্ষিপ্ত তীরে মারা যাওয়া বিধবা পুত্রের বিচার করতে যেয়ে সুলতানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন যে বিচারপতি, সেই কাজী সিরাজউদ্দিনের কবর এটি। সোনারগাঁওয়ের অন্যতম দর্শনীয় স্থাপনা মোগরাপাড়ার দরগা বাড়ি। ভাটি বাংলার সোনারগাঁওয়ে যুগে যুগে ইসলামের আলো বিলিয়েছেন অসংখ্য সুফি, দরবেশ ও ফকির। মোগরাপাড়ার এই দরগা বাড়িতে ঠাঁই নিয়েছেন সুফি সাধক ইব্রাহিম দানিশমন্দ এবং তার সঙ্গী সাথীরা। হজরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহির সরাসরি বংশধর ইব্রাহিম দানিশমন্দ পারস্য থেকে সোনারগাঁওয়ে এসে গণমানুষের মন জয় করে নিয়েছিলেন প্রাজ্ঞ সাধক হিসেবে। পানাম নগরীর 8 মাইল উত্তর পূর্বে এলে পেয়ে যাবেন বিখ্যাত এক গম্বুজ গোয়ালদি মসজিদ। বর্গাকারী মসজিদ দেখলে আপনার আসলে দেখা হয়ে যাবে হোসেন শাহী আমলের চমৎকার এক স্থাপত্য কীর্তি। 497 বছর পেরিয়ে গেলেও গোয়ালদি মসজিদের স্থাপত্য শৈলী আর অলঙ্করণ এখনও বলে চলেছে বর্ণাঢ্য অতীতের কীর্তিগাথা। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত ছবির অনুকরণে তৈরি এই ভাস্কর্য দেখে বুঝতেই পারছেন জায়গাটা সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন প্রাঙ্গণে আছে শিল্পগ্রাম, লাইব্রেরি ও জাদুঘর সহ দর্শনীয় নানান স্থাপনা।
শিল্প সৌকর্যে গড়া চোখ জুড়ানো এই বাড়ি একসময় পরিচিত ছিল বড় সর্দার বাড়ি নামে। এখন এটি বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘর। দর্শনীয় এই ভবনকে জাদুঘরে রূপান্তরিত করেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। ছুটির দিনগুলোতে দূর দূরান্ত থেকে বিনোদন পিয়াসী মানুষ ফাউন্ডেশন প্রাঙ্গণে আসেন এখানকার রকমারি আয়োজন উপভোগ করতে। স্বপ্নদ্রষ্টা শ্রেষ্ঠ দুই বাঙালির সাধ সাধ্য সাধনাকে এক সুতোয় গেঁথেছে এই শিল্পাঙ্গন। বাঙালি বিনোদন সংস্কৃতির অপরিহার্য উপাদান নাগরদোলা। ফাউন্ডেশন প্রাঙ্গণের এই নাগরদোলায় চড়ে বিনোদন পিয়াসীদের উতলা মনও ইচ্ছে মতন ঘুরে। এখানকার চিত্ত বিনোদনের নানা আয়োজনে সামিল হলে সময়টা আপনার দারুণ কাটবে। ফাউন্ডেশন প্রাঙ্গণের সাজানো গোছানো এই লেকটাও দারুণ মনকাড়া। নিসর্গ ঘেরা স্নিগ্ধ লেকের শান্ত জলে এমন নৌবিহার আপনার মন ভরিয়ে দেবে প্রশান্তির সুখ আর অভিযানের আনন্দে। সোনারগাঁওয়ের গ্রামে গ্রামে একটু খুঁজলেই দেখা মেলে তাঁত এবং তাঁতির। ওদের বাড়িতে বাড়িতে বংশ পরম্পরায় চলছে বস্ত্রবয়নের কাজ। তাঁতিদের চরকা লাগে দুই কাজে, সুতা বানাতে আর পেঁচাতে। মিলের তৈরি সুতার কারণে তাঁতিরা এখন আর চরকা ঘুরিয়ে সুতা বানায় না, কিনে আনা সুতা চরকার সাহায্যে ওরা পেঁচায় গুটি বা নলি নামের ববিনে। এক এক এলাকার তাঁতিরা বোনে এক এক ধরনের কাপড়। সোনারগাঁওয়ের এই তাঁতিদের দেশজোড়া খ্যাতি জামদানি শাড়ি বুনে। মোঘল জমানায় সোনারগাঁওয়ের তাঁতিরা বুনতেন মলমল খাস নামের অতি উৎকৃষ্ট মসলিন। রাজনৈতিক পালাবদল আর প্রযুক্তির আগ্রাসনে সেই মসলিন হারিয়ে গেলেও এখানকার বয়নশিল্পীরা বুনন শৈলীর সে ঐতিহ্য এখনো ধরে রেখেছেন জামদানি বুনে। অন্য সব কাপড় বুনতে প্রতি তাঁতে একজন তাঁতি লাগলেও জামদানির বেলায় কিন্তু লাগে দুজন করে। ঐতিহ্যের গরিমা আর রূপের সৌকর্য মিলিয়ে জামদানি বোনেন বলে তাঁতিদের এ কাজের ধৈর্য ও একাগ্রতা লাগে। ধরন বুঝে এক একটি জামদানি শাড়ি বুনতে সময় লাগে 7 দিন থেকে 1 মাস পর্যন্ত। জামদানি তৈরি হয় কাপড়ের জমিনে রঙিন সুতার নকশাদার বুননে। সুতি, নাইলন এবং র সিল্ক সহ নানা ধরনের সুতা লাগে জামদানির নকশা তৈরিতে। রঙিন সুতার কারুকাজে শাড়িতে ওরা ফুটিয়ে তোলে আকর্ষণীয় মোটিভ, বর্ডার প্যাটার্ন, প্রতীকী নকশা। জমিনের সুতার তুলনায় নকশার সুতা মোটা হওয়ায় নকশাগুলো স্পষ্ট হয়ে ফুটে ওঠে জামদানিতে। ফার্সি শব্দ জামা মানে কাপড়, দানা অর্থ বুটি। জামদানির মানে তাই বুটিদার কাপড়। সোনারগাঁওয়ের তাঁতিদের বোনা এই জামদানি বিক্রি হয় নানা জায়গার হাট বাজারে। মনে হচ্ছে যেন শাড়ির মিছিল, আসলে জামদানি শাড়ি বিক্রির জন্য হাটুরেদের ভিড়। জামদানি শাড়ি বেচা কেনার জন্য যত হাট বাজার আছে তার মাঝে সবচেয়ে নামকরা রাজধানী ঢাকার উপকণ্ঠে দক্ষিণ ড্যামরার এই বাওয়ানি হাট।
সেই ব্রিটিশ জমানা থেকেই এই হাটের খ্যাতি। তখন এখানে বিক্রি হতো ঢাকাই মসলিন, এখন বিক্রি হয় মসলিনেরই উত্তর প্রজাতি জামদানি শাড়ি। প্রতি শুক্রবার সারা দেশ থেকে পাইকাররা জামদানি কেনার জন্য এসে হাজির হয় এই হাটে, আর বিক্রির জন্য তাঁতিরা বয়ে আনে নিজেদের বানানো শাড়ি। সোনারগাঁও ছাড়াও এখানে তাঁতিরা আসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, তারাবো, নোয়াপাড়া, ২৫০০ এবং সিদ্ধিরগঞ্জ থেকে। প্রায় ৩,০০০ তাঁতি পরিবারের বানানো শাড়িতে সরগরম এই হাট চলে ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। খুচরার চেয়ে পাইকারি কেনাবেচাই বেশি চলে এখানে। জামদানি শাড়ির মান নির্ভর করে সুতার ধরন আর কাউন্টের ওপর। এছাড়া আছে মনোলোভা নকশা। রং, নকশা, সুতার মান এসব পরখ করেই এখানে জামদানি কেনেন পাইকাররা। এই পাইকারদের মাধ্যমেই ঐতিহ্যবাহী জামদানি শাড়ি ছড়িয়ে যায় সারা দেশ জুড়ে, রপ্তানি হয় বিদেশেও। শাড়ির পাশাপাশি তাঁতযন্ত্রের সামগ্রীও বিক্রি হয় এই হাটে। যে শাড়ি বুনতে যত বেশি সময় লাগে সে শাড়ির দামও তত বেশি। তবে শহরের দোকানপাটের চেয়ে এখানে শাড়ির সমারোহ অনেক বেশি, আর দামও অনেক কম। চাইলে এখান থেকে আপনিও তুলনামূলক কম দামে কিনে নিতে পারেন নিজের পছন্দের জামদানি। জামদানির জনপ্রিয়তায় ড্যামরার বাওয়ানিহাট হয়ে উঠেছে দেশের সবচেয়ে বড় জামদানির হাট। মসলিন নেই তাতে কি, এই জামদানি বয়ে চলেছে আমাদের বস্ত্রবয়নের গর্বিত ঐতিহ্য। মেঘনা নদীর নেয়ে আমি, মেঘনা পাড়ে বাড়ি, ইচ্ছে হলেই এপার থেকে ওপার এদেই পারি। প্রিয় দর্শক, কবি আহসান হাবিবের মতো আজ আমিও হয়েছি মেঘনা নদীর নেয়ে। ভেসে ভেসে দেখব নদীর রকমারি রূপ, আর আপন হব নদীমাখা জীবনের সাথে। বহদাই নদীর নানা কারণে খ্যাতি। বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী এই মেঘনা, গভীরতাও এর সবচেয়ে বেশি। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা রিভার সিস্টেমের বিপুল পরিমাণ পানি বহনের কারণে আমাজন এবং কঙ্গো নদীর পরে মেঘনা হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী। নদীমাতৃক এই দেশে মেঘনার মতো ঐশ্বর্য খুব কম নদীরই আছে। পূর্ব বাংলার প্রাচীন রাজধানী জনপদ সোনারগাঁওয়ের সাথে সখ্য গড়েছে এই মেঘনা। বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জন্য খ্যাত ভারতের চেরাপুঞ্জি অঞ্চলের বিপুল পানিও নিষ্কাশিত হয় এই মেঘনা দিয়ে। পানকৌড়ি, গায়ের রং কুচকুচে কালো। পানকৌড়ির আরেক নাম তাই পানিকাক, পানিতেই রাজ্যপাট ওদের। বহদা মেঘনার বুক পানকৌড়ি প্রাণবন্ত করে রাখে দলবদ্ধ ওড়াউড়ির চাঞ্চল্যে। পানকৌড়ি ওড়ে বুনো হাঁসের মতোই। ওড়ার সময় লম্বা গলাটা থাকে প্রসারিত, লেজটাকে মনে হয় ঝর্ণা কলমের নিব। পানকৌড়ি
দল বেঁধে শিকার করে মেঘনার জলে, দল বেঁধে আকাশে ওড়ে। ওরা ঝাঁক বেঁধে যখন ওড়ে দেখে মনে হয় ধাবমান ভাস্কর্য। প্রায় ৩৩ প্রজাতির পানকৌড়ি পৃথিবীতে। এই মেঘনা চোখে পড়ে 2 প্রজাতির ওড়াউড়ি। যত প্রজাতির মাছ আছে মেঘনায় সবচেয়ে সেরা মাছের রাজা ইলিশ। ডাঙায় তুললেই মারা যায় বলে জ্যান্ত ইলিশ দেখার সেরা জায়গা এই নদী। মাছ বেশি হওয়ায় মেঘনার সাথে জেলেদের সম্পর্ক হৃদ্যতার। দেশের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় থেকে আহরণ করা মোট মাছের 1.1 মেলে মেঘনায়। জেলেদের জালে ওঠে ছোট বড় মিলিয়ে প্রায় 60 প্রজাতির মাছ। সোনারগাঁওয়ে চর উৎপাদী মেঘনার খুব নামকরা এক চর এই নুনের টেক। মেঘনার মাছ নিয়ে একের পর এক নৌকা এসে থামে নুনের টেকে। এ চরের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা চলে মাছকে ঘিরে। দেখে মনে হচ্ছে পিকনিকের আয়োজন, আসলে তা না। এখানে শুটকি প্রেমীদের শুটকি তৈরির জন্য পুঁটি মাছ কাটা হচ্ছে সদল বলে। নদীতে মাছ ধরার কাজটা ছেলেরা করলেও নদী পাড়ে শুটকি তৈরির সব কাজ মূলত মেয়েরাই সামলায়। সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে শুটকির দেখভাল করাটা ওদের অন্যতম প্রধান কাজ। শীতের শুরুর দিকটায় মেঘনায় ধরা পড়ে প্রচুর পুঁটি মাছ। নুনের টেক এজন্যই পুঁটি শুটকির নামকরা জায়গা। শুটকি তৈরির মৌসুম শুরু হলে আশপাশের এলাকা থেকে জেলেরা সপরিবারে চলে আসে মেঘনার চরে। বাঁধে অস্থায়ী বসতি। আশ্বিন থেকে মাঘ 5 মাস কুড়ায় জীবিকার রসদ। ভাই মাছ কিনে আনে আর আপনি শুকান, তাহলে দুজন মিলে মাছের কাজ করেন। আপা এই মাছটা কি আপনারা নিজেরা বানান? কি নাম কি বলে? খল্লা। কেউ মাছ শুকায় নদী পাড়ের জমিনে জাল বিছিয়ে, কেউ বা এমন উঁচু মাচানে। বাঁশ দিয়ে বানানো মাছের এই মাচানকে স্থানীয়রা বলে খল্লা। বাঁশি এখানকার রোদে শুকানো শুটকি মাছ সাইজ ও কোয়ালিটি অনুযায়ী বাছাই করার পর চালান দেয়া হয় ঢাকা সহ নানান জায়গায়। গ্রাম বাংলার গৃহবধূদের বানানো মুখরোচক মুড়ি আবহমান কাল ধরে বিলিয়ে চলেছে বাঙালিয়ানার স্বাদ। জনপ্রিয় মুড়ি খেতে যেমন মজা, এর বানানোর কায়দা কৌশলটাও দেখার মতো। আপা এই মুড়ি বানাতে কি চাল লাগে? লাল চাল লাগে। লাল চাল। হ্যাঁ। তারপর কি করতে হয়? লবণ দিয়া চাল উলাইয়া লাড়া দিয়া তারপরে বাজয় বাজিয়া তারপরে চাল আইলে আপনি বাল্লারি দিতে হয়। তো মানে গরম বালুর মধ্যে দিয়ে নাড়া দিয়ে হয়ে যাবে। হ্যাঁ। বাহ। আপা চাল কি ভাজা হয়ে গেছে? হ্যাঁ, ভাজা হয়ে আসছে, মানে বালুতে দিচ্ছি। বালুতে দিবেন? চলেন। বালু লব নামিয়ে দিব? হ্যাঁ, দেখা সব? হ্যাঁ, এবার না এটা।
হাঁড়িটা কায়দা করে ঝাঁকিয়ে বালু আর চাল ভাজা ঢালা হচ্ছে ঝাঁঝরে। ঝাঁকানো, ঢালা আর মুড়ি চালার কাজে সময়ের হেরফের না হলে বালুর তাপে চাল ভাজা হয়ে ওঠে মচমচে মুড়ি। মুড়ি ভাজতে চুলা লাগে দুটো। এক চুলার গরম পাতিলে দিতে হয় লবণ পানি মেশানো চাল। লবণ পানিতে মাখা চাল ভাজার জন্য নাড়ুনি দিয়ে নাড়তে হয় লাগাতার। আরেক চুলার হাঁড়িতে গরম হয় বালু। আমি একটু নাড়ি, জোরে জোরে এরকম না। ঠিক কখন নামাতে হবে গরম বালু আর সেই বালুতে ঢালতে হবে চাল ভাজা, মুড়ি তৈরির মুন্সিয়ানাটা সেখানেই। হয়ে গেছে, এখন দিতে হবে। বালু দিয়ে আমি কিন্তু দিব এবার। বাবা নাড়া দিব। দরকার না, লড়বো বালু। ওই যে মুড়ি হইতেছে, ফুটতেছে। ঢালবো? ডালো ডালো লাগাই লাগবে, ডালো। আমি নাড়ি, একটু নাড়ি নাড়ি। সব মুড়ি আমি বানালাম কিন্তু। ঘরে ভাজা গ্রাম বাংলার টাটকা মুড়ি, নিজে না খেলে বুঝবেন না। হিমালয়ের পাহাড় থেকে নেমে আসা বরাক নদী বাংলাদেশের সিলেটে ঢুকে ভাগ হয়েছে সুরমা আর কুশিয়ারায়। আজমিরিগঞ্জের উত্তরে এই দুই নদী শাখা প্রশাখা সহ আবার মিলিত হয়ে জন্ম দিয়েছে এই মেঘনার। সুরমাকে সাথে নিয়ে মেঘনা পাড়ি দিয়েছে প্রায় ৬৬৯ কিলোমিটার পথ। উজান থেকে মেঘনা বয়ে আনে প্রায় ১১০০ মিলিয়ন টন পলি। সে পলি জমে জমে জন্ম চরের। মেঘনা চরের খুব চেনা পাখি চিল। চরে প্রায়ই চোখে পড়ে ওদের আকাশ দখলের লড়াই। ভুবন আর শঙ্খ দুরকম চিলের মাঝে দেখতে বেশি সুন্দর শঙ্খ চিল। এগুলো ভুবন চিল, দল বেঁধে রোদ পোহাচ্ছে। দৈনিক গড়ে ২টো করে ইঁদুর ধরে একটি শিকারি চিল বছরে প্রায় ২ লাখ টাকার ফসল বাঁচালেও বৈরী পরিবেশের কারণে দিন দিন কমে যাচ্ছে ওদের সংখ্যা।
বর্ষার বাড়তি পানি নেমে গেলে মেঘনাচরের বিস্তীর্ণ এলাকা হয়ে ওঠে সবুজ ঘাসের প্রাচুর্যে ভরা চারণভূমি। চারণভূমিতে দিনভর ঘাস খাওয়া আর খুনসুটি, সময়টা ভালোই কাটে গবাদি পশুর। উত্তর পূর্বাঞ্চল থেকে যাত্রা শুরু করা মেঘনা নদীর কাছে জল সঁপেছে দেশের প্রধান নদী পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র। সকলের সঞ্চয় বুকে নিয়েই গভীরতম নদী মেঘনা বইছে দক্ষিণে বঙ্গোপসাগর পানে। চাঁদপুর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মেঘনার প্রশস্ততা এত বেশি যে বিশ্বের প্রশস্ততম নদীগুলোর তালিকায় সহজেই জায়গা করে নিয়েছে এই নদী। মেঘনার মাধ্যমে আন্তর্জাতিক নৌবাণিজ্যের সাথে বাংলাদেশ যুক্ত সুদূর অতীত থেকে। ষষ্ঠ শতাব্দী থেকে আরব বণিকেরা এই নদীপথ ব্যবহার করেছে বাণিজ্যের জন্য। পরে পালাক্রমে এসেছে পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ আর ইংরেজ বণিকেরা। তখন পানিপথে ছিল রাজপথ। বঙ্গোপসাগরের সাথে সংযোগ থাকায় মেঘনা বক্ষের দেশি বিদেশি পণ্যবাহী জাহাজ এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমদানি রপ্তানির আন্তর্জাতিক নৌবাণিজ্যে। সোনারগাঁও যে শুধু ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ তা কিন্তু না, এখানকার রন্ধন সংস্কৃতিরও বেশ সুনাম আছে। তারই স্বাদ নেব এখন। সোনারগাঁওয়ের মেয়ে সানিকা আমাকে বানিয়ে দেখাবে এখানকার নামকরা পিঠা বিবিখানা। সানিকা, আমরা শুরু করি তাহলে। শুরু করা যায়। কি কি লাগবে বলো একটু। বিবিখানা পিঠা বানাতে ডিম, চালের গুঁড়ো ভাজা, নারকেল, গুড়, ঘি, তারপর গুঁড়ো দুধ, চিনি, গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি আর লং, তিনটা একসাথে গুঁড়ো করে নিতে হবে, লবণ আর পানি। পানি লাগবে। তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, শুরু করা যায়। তিনটা ডিম কেন? আমি যেই সাইজের পিঠা বানাবো তার জন্য 3টা ডিম লাগবে। আচ্ছা আচ্ছা, মানে একটা নির্দিষ্ট মাপে তুমি বানাচ্ছ। হ্যাঁ, 3টা ডিম। পরে আমাদের ফেটে নিতে হবে ডিম 3টে। এখন এখানে গুঁড়ো দুধ দিতে হবে। আচ্ছা, তারপর এই দুইটা আবার মিক্স করতে হবে আমাদের। এটা কি তরল দুধ দিয়ে হয় না? গুঁড়া দুধটা কেন? তরল দুধ দিলে হবে, কিন্তু গুঁড়া দুধটা দিলে পিঠাটা অনেক ভারী হবে। ভারী হবে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর হবে। এটা অনেকক্ষণ ধরে ফেটতে হবে, ভালো করে মিশাতে হবে। এখন বাটির মধ্যে সব ঢালতে হবে আমাদের। এটা এখন কি সবকিছু মিলাতে হবে? না না, শুধু চালের গুঁড়াটা দিয়ে আবার ভালোভাবে মিশাতে হবে। ও আচ্ছা। এখন আমরা চালের গুঁড়া এখন আবার ভালোভাবে মিক্স করতে হবে। এটা ভালো করে না মিশালে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। খেয়াল রাখতে হবে যাতে অনেক ভালো করে মিশে। এখন একটা একটা করে সব কিছু দিতে হবে। প্রথমে আমরা গুড় দেব। গুড়টা পানি দিয়ে মিশিয়ে নিয়েছো না? হ্যাঁ হ্যাঁ, গুড়টা পানির মধ্যে মিশিয়ে নিয়েছি। তারপরে ঘি দিব। তারপরে এই গরম মশলাটা গুঁড়োটা দিতে হবে।
তারপরে স্বাদ মতো লবণ দিতে হবে, বেশি না। তারপর এখন আবার সব মিশাতে হবে আমাদের ভালোভাবে। এখন এর মধ্যে চিনি দিতে হবে আমাদের। অনেক চিনি দিতে হয় না? হ্যাঁ, না হলে পিঠাটা মিষ্টি হবে না। রংটা অনেক সুন্দর হয়েছে তো। হ্যাঁ, গুড়ের জন্য রংটা সুন্দর। হ্যাঁ, এখন নারকেলটা দিতে হবে আমাদের। নারকেল কুড়ানো না? হ্যাঁ, নারকেল কুড়ানো এতটুকুই হবে আমাদের। এখন পানিটা দিতে হবে। এখন ভালোভাবে মিক্স করতে হবে। এটা হয়ে গেছে, এখন এটা আমরা বাটিতে ভরবো। তার আগে ঘি দিয়ে মেখে নিতে হবে। আচ্ছা, বাটিতে ঘি মাখতে হবে এর জন্য যাতে এই পিঠাটা আটকে না যায় আর গন্ধটা সুন্দর হবে। এটা হয়ে গেছে, এখন আমরা বাটিতে ঢালবো। কাকি পানি হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে এটা বসাই। কতক্ষণ লাগবে? প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো? হ্যাঁ। তো এই বিবিখানা পিঠা বানানোটা কার কাছে শিখেছো? আমার নানুর কাছ থেকে শিখছিলাম। আর নানু বলছিল যখন বড় বড় সাহেবেরা বাবা মেহমানরা আসে তখন এই পিঠাটা বানায় সবাইদের খাওয়ানো হতো। তাই নাকি? হ্যাঁ। তো আমি তো আজকে সৌভাগ্যবান, আমি বড় মেহমান হয়ে বিবিখানা পিঠা খাবো তোমার হাতে। হ্যাঁ হ্যাঁ। এই তাওয়া দিতে হয় কেন? তাওয়াতে দিতে হয় এই কারণে, যদি ভিতরে কাঁচা থাকে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। বাহ, আপনি নেন, খান। ধন্যবাদ। যা হয়েছে না, বানানোর প্রক্রিয়াটা তো আপনারা দেখে নিয়েছেন। বাড়িতে আপনারাও বিবিখানা পিঠা বানিয়ে নিতে পারেন এর চমৎকার স্বাদ। খুব মজা হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বিবিখানা পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। আপু আপনাকে ধন্যবাদ। তুমি খাও। লোকায়ত জীবন সংস্কৃতির পিদিমে সোনারগাঁও যেন ঐতিহ্যের সলতে, ঘটনার ঘনঘটায় ভরা যেন ইতিহাসেরই গ্রন্থ। প্রিয় দর্শক, প্রাচীন সুবর্ণগ্রামের সবটুকু মজা কুড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার বাংলাদেশের অন্য কোনোখানে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।